আজকে ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটু জানিয়ে নিতে চাই, আজকে ক্লাস উপস্থাপনায় আছি আমি ইমরান হাসান, প্রভাষক, বাংলা বিভাগ, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা। আজকে আমরা মূলত যে বিষয়টি নিয়ে তোমাদেরকে আলোচনা করবার চেষ্টা করব সেই বিষয়টি হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের একেবারে প্রথম যে বিষয়টি, সেই প্রথম বিষয়টি এটি হচ্ছে উচ্চারণ। উচ্চারণের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তোমরা জানো যে ব্যাকরণে আমাদের 6টি বিষয় আসে। এই 6টি বিষয়ের প্রথম যে বিষয়টি, সেই বিষয়টি হচ্ছে উচ্চারণ। শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করব উচ্চারণের যে অধ্যায়টি আছে, এই উচ্চারণের অধ্যায়টি থেকে আমাদের কোন কোন বিষয়গুলি পরীক্ষাতে এসে থাকে। তোমরা জানো যে ব্যাকরণের প্রত্যেকটি বিষয়ের মধ্যেই একটি করে বিকল্প প্রশ্ন থাকে। উচ্চারণের যে বিষয়টি, উচ্চারণের যে অধ্যায় আছে, উচ্চারণের অধ্যায় থেকেই তোমাদের দুই ধরনের প্রশ্ন আসবে। এই দুই ধরনের প্রশ্ন থেকে যে কোনো একটি প্রশ্ন তোমাদের পরীক্ষাতে দিতে হবে, প্রশ্নের উত্তর তোমাদের পরীক্ষাতে করতে হবে। তো প্রথমে আমরা একটু জেনে নেই যে উচ্চারণ থেকে আমাদের কোন কোন বিষয়গুলি পরীক্ষাতে আসবে। প্রথমত আসতে পারে উচ্চারণ থেকে একটি বর্ণনামূলক প্রশ্ন। এই বর্ণনামূলক প্রশ্নগুলি মূলত কোন কোন বিষয়গুলি থেকে এসে থাকে, আমি তোমাদেরকে প্রথমত সে বিষয়টি জানাবার চেষ্টা করব। বর্ণনামূলক প্রশ্ন থেকে মূলত আমাদের 7 থেকে 8টির মতো প্রশ্ন হয়। এই 7 থেকে 8টির মতো প্রশ্ন পড়লেই আমাদের উচ্চারণ থেকে যে প্রশ্নগুলি আসে, সাধারণত ঘুরে ফিরে এগুলির মধ্য থেকেই উচ্চারণ থেকে প্রশ্নগুলি হয়। প্রথম যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে অ উচ্চারণের 5টি নিয়ম লিখো। বাংলায় অধ্বনি উচ্চারণের যে 5টি নিয়ম, এই প্রশ্নটি প্রথমে এসে থাকে। আরো একটি প্রশ্ন অধ্বনি থেকে তিন ধরনের আরো মোট 3টি প্রশ্ন আছে। একটি হচ্ছে আদ্য অ উচ্চারণের 5টি নিয়ম লিখো। দ্বিতীয়টি হচ্ছে মধ্য অ উচ্চারণের 5টি নিয়ম লিখো। তৃতীয়টি হচ্ছে অন্ত অ উচ্চারণের 5টি নিয়ম লিখো। শিক্ষার্থীরা একটু লক্ষ্য করবে, আদ্য অ উচ্চারণের 5টি নিয়ম বা মধ্য অ উচ্চারণের 5টি নিয়ম বা অন্ত অ উচ্চারণের 5টি নিয়ম, আমরা যদি এই 3টি প্রশ্ন পড়ে ফেলি তাহলে কিন্তু আলাদাভাবে অ উচ্চারণের 5টি নিয়ম এই প্রশ্নটি পড়বার কোনো দরকার হয় না। যদি এটা আসে এখান থেকে আমরা কিন্তু মিলিয়ে যে কোনো 5টি নিয়ম কিন্তু আমরা লিখে দিতে পারবো। সুতরাং আমরা মূলত এই 4টি প্রশ্ন থেকে যে প্রশ্নগুলি আমাদের পড়া দরকার সেটি হচ্ছে আদ্য অ উচ্চারণের 5টি নিয়ম লিখো, মধ্য অ উচ্চারণের 5টি নিয়ম লিখো এবং অন্ত অ উচ্চারণের 5টি নিয়ম লিখো। পরবর্তীতে আরো যে প্রশ্নগুলি আসে সেটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের 5টি নিয়ম লিখো, বাংলা এ ধ্বনি উচ্চারণের 5টি নিয়ম লিখো, মফলা উচ্চারণের 5টি নিয়ম লিখো এবং বফলা উচ্চারণের 5টি নিয়ম লিখো। আরো একটি এই বিষয়গুলি আমরা এখান থেকে দেখলাম। তার মানে উচ্চারণের যে আহ, মূল যে অধ্যায়টি আছে, এই অধ্যায় থেকে এই 8টি বা 7টি বা 8টির মতো প্রশ্ন পড়লে আমাদের কিন্তু উচ্চারণের যে বিষয়টি, এখান থেকে যে বর্ণনামূলক প্রশ্নগুলি হবে, এই বর্ণনামূলক প্রশ্নের উত্তরটি আমরা কমন পেয়ে যাব। এবং এই বর্ণনামূলক প্রশ্নের বিকল্প হিসেবে যে প্রশ্নটি তোমাদের আসবে, সেই প্রশ্নটি নিয়ে তোমাদেরকে একটু আহ জানানোর চেষ্টা করব। সেটা হচ্ছে আহ 8টা শব্দ দিয়ে দেওয়া হবে তোমাকে। এই 8টা শব্দের শুদ্ধ যে উচ্চারণ, সেই শুদ্ধ উচ্চারণ লিখতে হবে। এখানে 10টির মতো শব্দ আছে। খেয়াল করবে কালো কালিতে যে শব্দগুলি দেয়া আছে, এরকম 8 ধরনের শব্দ তোমার আসবে। যেমন ধরো নদী, বক্তৃতা, বন্যা, তারপর হচ্ছে দক্ষ, এই শব্দগুলি তোমাকে দিয়ে দেয়া হবে এবং তোমাকে বলা হবে এটার যে শুদ্ধ উচ্চারণ, এই শুদ্ধ উচ্চারণটা লিখো। তো নদী যে শব্দটি, এই শব্দটির শুদ্ধ উচ্চারণটি মূলত কি? তোমাকে লিখতে হবে লাল রঙের যে অংশটি আছে সেটা, সেটা হচ্ছে নদী। আমরা আমরা কিন্তু কখনোই নদী বলি না শব্দটির উচ্চারণ হিসেবে, আমরা বলি হচ্ছে নদী। ঠিক তেমনি ভাবে আমরা বলি না বক্তৃতা, এটা হবে হচ্ছে বক্তৃতা। আমরা বলি না বন্যা, আমরা বলি হচ্ছে বন্যা, এটা হচ্ছে শুদ্ধ উচ্চারণ। এই শুদ্ধ উচ্চারণগুলি তোমাকে একেবারে শুদ্ধভাবেই লিখে দেখাতে হবে। এখান থেকে এভাবে যে 8টি শব্দ থাকবে, এই 8টি শব্দ থেকে তোমাকে
8টি শব্দ প্রথমে উঠিয়ে তারপরে বাকি যে বিষয়টি সেই বিষয়টি লিখতে হবে। তার মানে শব্দের যে শুদ্ধ উচ্চারণ, যে নির্দেশের যে বিষয়টি, সেই নির্দেশের বিষয়টি এখান থেকে তোমরা বুঝতে পারলে। এবার আসো যে আমাদের যে মূল আলোচনার বিষয়, আজকের যে ক্লাসটি, এই ক্লাসটি থেকে মূলত আমরা কোন বিষয়টি শিখবো সেই বিষয়টি নিয়ে তোমাদেরকে একটু ধারণা দিই। আজকের আমাদের যে ক্লাস, এই ক্লাস থেকে আমরা দুইটি প্রশ্ন আমরা শিখবার চেষ্টা করব। একটি হচ্ছে প্রশ্ন 2, আদ্য অ উচ্চারণের 5টি নিয়ম লিখো, এবং প্রশ্ন 3, মধ্য অ উচ্চারণের 5টি নিয়ম লিখো। পরবর্তীতে আমরা অন্যান্য যে সমস্ত প্রশ্নগুলি আছে সেই প্রশ্নের উত্তরগুলি আমরা ধীরে ধীরে জানবো। তো আজকে আমাদের আলোচনার মূল বিষয়টি হচ্ছে আদ্য অ উচ্চারণের 5টি নিয়ম লিখো, এবং দ্বিতীয়ত হচ্ছে মধ্য অ উচ্চারণের 5টি নিয়ম লিখো। এই প্রশ্নটি জানবার আগে তোমাদের যে বিষয়টি একটু জানা খুবই দরকার, সেটি হচ্ছে আদ্য অ কোন জিনিসটি, বা মধ্য অ কোন জিনিসটি, বা অন্ত অ কোন জিনিসটি। আগে এটা সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা লাভ তোমাদের দরকার আছে। তো আমরা একটু দেখে নেই যে আদ্য বা মধ্য বা অন্ত এগুলি কি। আমরা একটি শব্দ দেখতে পাচ্ছি এখানে, কলম যে শব্দটি। এই কলম যে শব্দটি, এখানে 3টি বর্ণ আছে। একটি হচ্ছে ক, একটি হচ্ছে ল, এবং অন্যটি হচ্ছে ম। আমরা জানি যে ব্যঞ্জন বর্ণগুলির সঙ্গে সাধারণত একটি অ যুক্ত হয়। এখানে ক যে শব্দটি, এই ক এর সঙ্গেও কিন্তু একটি অ যুক্ত আছে। এখানে ক এর সঙ্গে একটি অ যুক্ত আছে। এই ক এর সঙ্গে যে অটি যুক্ত আছে, এটাকে বলা হয়, যেহেতু এটি শব্দের শুরুতে আছে, এজন্য এটাকে বলা হচ্ছে আদ্য অ। তাহলে আদ্য অ কোন জিনিসটি? আদ্য অ হচ্ছে যে অটি শব্দের শুরুর যে শব্দটি আছে, এই শুরুর শব্দের সঙ্গে বসে, এটাকে আমরা বলবো হচ্ছে আদ্য অ। দ্বিতীয়ত হচ্ছে মধ্য অ। মধ্য অ কোন জিনিসটি? শব্দের মাঝের যে বর্ণটি আছে, এই মাঝের বর্ণের সঙ্গে যে অটি যুক্ত হয়, এই অটিকে বলা হচ্ছে মধ্য অ। খেয়াল করো, এখানে ল যে শব্দটি আছে, ল এর সঙ্গেও কিন্তু একটি অ যুক্ত আছে। এই ল এর সঙ্গে যে অটি যুক্ত আছে, এই অটিকে আমরা বলবো হচ্ছে মধ্য অ। এবং অন্ত অ কোন জিনিসটি? একটু খেয়াল করে দেখবে, কলম যে শব্দটি, কলম, এখানে কিন্তু আমি ময়ের এখানে এসে কিন্তু আমি থেমে যাচ্ছি। তার মানে এখানে কিন্তু কোনো অ নাই। ম যে শব্দটি, এই ময়ের সঙ্গে কোনো ধরনের অ নাই। যদি এখানে ময়ের সঙ্গেও কোনো অ থাকতো, তাহলে আমরা এটিকে বলতাম হচ্ছে অন্ত অ। তার মানে অন্ত অ কোন জিনিসটি? অন্ত অ হচ্ছে যেই অটি শব্দের শেষের যে বর্ণ আছে, শেষের বর্ণের সঙ্গে যুক্ত হয়। তাহলে আমরা একটু দেখতে পেলাম আদ্য, মধ্য, অন্ত এগুলি কোন জিনিসটি। আদ্য অ হচ্ছে শব্দের শুরুতে শুরুর বর্ণের সঙ্গে যে শব্দটি যুক্ত হয়, যে অটি যুক্ত হয়, সেটিকে আমরা আদ্য অ বলবো। শব্দের মাঝের বর্ণের সঙ্গে যে অটি যুক্ত হয়, সেটাকে আমরা মধ্য অ বলবো। আর শব্দের শেষের যে বর্ণ আছে, শেষের বর্ণের সঙ্গে যদি কোনো অ যুক্ত হয়, তাহলে আমরা সেটাকে বলবো হচ্ছে অন্ত অ। এবার আরো একটি বিষয় আমাদের একটু জানাটা খুব দরকার, সেটা হচ্ছে অ এর যে উচ্চারণ। অটা সাধারণত দুই ভাবে উচ্চারিত হয় বাংলায়। অটা কখনো কখনো ও এর মতো উচ্চারণ হয়, কিছুটা পরিবর্তিত হয়ে উচ্চারিত হয়। যেমন ধরো, একটি শব্দ আমি বললাম, একেবারে প্রথম যে স্লাইড আমরা দেখেছিলাম, নদী। এই নদী যে শব্দটি, খেয়াল করবে, আমরা কিন্তু নিশ্চয়ই বলি না নদী। এখানে প্রথম যে শব্দটি, এখানে কিন্তু স্পষ্টভাবে ন আছে সেখানে, কিন্তু আমরা বলি না নদী, আমরা বলি হচ্ছে নদী। খেয়াল করবে, নদী, আমরা নদী বলি না, আমরা বলি হচ্ছে নদী। এটা শুদ্ধ উচ্চারণও নদী। এই যে শব্দের শুরুতে যে অটি ছিল, এই অটি কিন্তু অনেকটা পরিবর্তিত হয়ে ও এর মতো হয়ে গেছে। এজন্য আমরা এটাকে বলবো হচ্ছে সংবৃত অ। তার মানে সংবৃত অ কোন জিনিসটি? যেই অ এর উচ্চারণ কিছুটা পরিবর্তিত হয়ে ও এর মতো হয়ে যায়, সেটাকে আমরা বলবো হচ্ছে সংবৃত অ। অন্যদিকে অ এর আরো একটি উচ্চারণ আছে। এই উচ্চারণটি কি? ওই উচ্চারণটি হচ্ছে বিবৃত অ। বিবৃত মানে হচ্ছে, এখানে অটা যদি স্বাভাবিকভাবে উচ্চারণ হয়, সেটাকে আমরা বিবৃত অ বলবো। যেমন ধরো অকারণ, অকাজ, এই যে শব্দটি অকারণ, এখানে অটা কিন্তু অ এর মতোই উচ্চারণ আছে। অটা কিন্তু ও এর মতো উচ্চারণ হয় না। আমরা নিশ্চয়ই বলি না
যে অকারণ, আমরা বলি হচ্ছে অকারণ। এখানে এর মতোই উচ্চারণ হয়। যেখানে অস্বাভাবিক বা এর মতো উচ্চারণ হয় সেটাকে আমরা বলবো হচ্ছে বিবৃত তাহলে আমরা এখান থেকে আরো দুইটি বিষয় জানলাম। একটা হচ্ছে সংবৃত একটা হচ্ছে বিবৃত যে এর উচ্চারণটা পরিবর্তিত হয়ে কিছুটা এর মতো উচ্চারিত হয় সেটাকে আমরা বলবো হচ্ছে সংবৃত আর যেই এর উচ্চারণটা স্বাভাবিকভাবে থাকে এর উচ্চারণ এর মতোই থাকে সেটাকে আমরা বলবো হচ্ছে বিবৃত তাহলে আমরা আদ্য অন্ত মধ্য এবং এর যে উচ্চারণের যে বিষয়গুলি সেই বিষয়গুলি একটু জানলাম। এবার আমরা আমাদের যে প্রশ্নের যে মূল যে প্রশ্নগুলি আসবে সেই প্রশ্নগুলিতে একটু চলে যাই। তোমাদের পরীক্ষাতে এরকম একটি প্রশ্ন আসতে পারে যে আদ্য উচ্চারণের 5টি নিয়ম লিখো। এই প্রশ্নটির উত্তর কি হবে? প্রথমে তোমরা লিখে নিতে পারো আদ্য উচ্চারণের 5টি নিয়ম নিচে দেয়া হলো। আসো তাহলে আমরা একটু শুরু করে দিই। 5টি নিয়ম তোমরা খুব মনোযোগ দিয়ে এই নিয়মগুলি শুনবে এবং বাড়িতে অনুশীলন করবে। প্রথম নিয়মটি হচ্ছে আদ্য এর পরে যদি হ্রস্ব ই বা দীর্ঘ ই, হ্রস্ব উ বা দীর্ঘ উ থাকে তাহলে সেই এর উচ্চারণ ও এর মতো হয়। আমি আবারও বলছি, আদ্য এর পরে যদি হ্রস্ব ই বা দীর্ঘ ই বা হ্রস্ব উ বা দীর্ঘ উ ধ্বনি থাকে তাহলে সেই যে টা আছে, আদ্য যে টা, এই আদ্য টা পরিবর্তিত হয়ে ও এর মতো হয়ে যাবে। একটু খেয়াল করবে, অভিধান যে শব্দটি, অভিধান যে শব্দটি, এখানে আদ্য হচ্ছে এই এর পরে হ্রস্ব ইকার আছে। আদ্য এর পরে যেহেতু হ্রস্ব ইকার আছে এজন্য এই এর উচ্চারণটা ও এর মতো হয়ে যাচ্ছে। এটা অভিধান হবে না, এটা হবে অভিধান। খেয়াল করবে, অভিধান হবে না, এটা হচ্ছে অভিধান হবে। ঠিক তেমনি ভাবে নদী যে শব্দটা, এই নদী শব্দটার উচ্চারণের বিষয়টি আমরা এখন একটু দেখি। এখানে এই এর সঙ্গে কিন্তু একটি আদ্য যুক্ত আছে। তোমাদের গত স্লাইডে আমি এটি দেখিয়েছি, এর সঙ্গে একটি আদ্য যুক্ত আছে এবং নিয়ম অনুযায়ী আদ্য এর পরের ধ্বনিতে দীর্ঘ ইকার আছে এবং দীর্ঘ ইকার থাকার কারণে এই যে টি, এর সঙ্গে যে টি ছিল এটি পরিবর্তিত হয়ে ওকার হয়ে যাচ্ছে। এটি হচ্ছে নদী। একই রকম ভাবে একটু খেয়াল করবে, অনুরোধ যে শব্দটি, অনুরোধ যে শব্দটি, এখানে আদ্য এর পরের ধ্বনিতে হ্রস্ব উকার আছে। এই হ্রস্ব উকার থাকার কারণে কিন্তু টা ও হয়ে যাচ্ছে। এটা হচ্ছে অনুরোধ। আমরা নিশ্চয়ই বলি না অনুরোধ, আমরা বলি অনুরোধ। খেয়াল করবে এখানে আরো বেশ কয়েকটি পরিবর্তন নিয়ে আমি একটু আলোচনা করতে চাই। সেটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যে অভিধান যে শব্দটি, এই অভিধান শব্দটিতে আমরা দেখতে পাচ্ছি একেবারে শেষ যে বর্ণটি আছে, শেষ বর্ণটিতে একটি চিহ্ন আছে, নিচে একটি চিহ্ন আছে, হসন্ত চিহ্ন। এই হসন্ত হওয়ার কারণটা কি? এই হসন্ত হওয়ার কারণটি হচ্ছে যে এখানে মূলত অভিধান যে শব্দটি, এটা একেবারে শেষ যে বর্ণটা, এই শেষ বর্ণটা আসলে কোনো নাই। যদি থাকতো তাহলে এখানে হসন্ত চিহ্নটি হতো না। যেহেতু এখানে নাই, যে শব্দে শেষে একেবারে যেই শব্দের একবারে শেষ বর্ণে কোনো থাকে না সেখানে অথবা আমরা যেখানে থেমে যাচ্ছি নাই, সেখানেই কিন্তু কি হচ্ছে, একটি একটি হসন্ত চিহ্ন হচ্ছে। ঠিক একই রকম ভাবে অনুরোধ যে শব্দটি, অনুরোধ, এখানেও কিন্তু কোনো নাই এবং এখানে আমরা থেমে যাচ্ছি। হ্যাঁ, এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানেও একটি হসন্ত চিহ্ন আছে। তার মানে হসন্ত চিহ্নগুলি আমরা কোথায় দিব? হসন্ত চিহ্ন যেখানে যেখানে আমি থেমে যাচ্ছি এবং যেখানে কোনো নাই, থেমে যাচ্ছি কিন্তু নাই। যেমন আমার নামটাই একটু ধরতে পারি, যেমন ইমরান, এই যে শব্দটি ইমরান, এখানে দুইটি হসন্ত হবে, একটি হচ্ছে ময়ের সঙ্গে এবং একটি হচ্ছে নয়ের সঙ্গে। কারণ ওইখানে আমি থেমে যাচ্ছি এবং ময়ের সঙ্গে কোনো নাই। ঠিক তেমনি ভাবে রান যে শব্দটি, ওইখানেও আমি থেমে যাচ্ছি এবং আহ ওইখানেও কিন্তু কোনো ধরনের নাই। আরো একটি পরিবর্তন আমরা এখানে লক্ষ্য করব। সেই পরিবর্তনটি হচ্ছে নদী যে শব্দটি, এখানে দীর্ঘ ইকার আছে কিন্তু এখানে কিন্তু আমরা দীর্ঘ ইকার দেইনি, এখানে হ্রস্ব ইকার দিয়েছি। এটার কারণটা কি? কারণটা হচ্ছে
দীর্ঘ ইকারের কোনো উচ্চারণ বাংলায় আসলে নাই। হ্রস্ব ইকার এবং দীর্ঘ ইকার দুইটার উচ্চারণ কিন্তু একই রকম হয়ে থাকে। এজন্য দুইটার উচ্চারণের যে বিষয়টি, উচ্চারণে আলাদাভাবে কোনো কিছু লেখা হয় না। দীর্ঘ ইকার বানানে থাকলেও উচ্চারণ যখন আমরা লিখব, লেখার সময় কিন্তু তোমাদেরকে অবশ্যই হ্রস্ব ইকার দিতে হবে। তোমরা একটু দেখতে পাচ্ছ এখানে যে কোন বিষয়টি বানানে থাকলে কোন বিষয়টি উচ্চারণে লিখতে হয় সেই বিষয়টি। বানানের মধ্যে যদি দীর্ঘ ইকার থাকে তোমরা অবশ্যই হ্রস্ব ইকার লিখবে। কারণ দীর্ঘ ইকারের কোনো উচ্চারণ বাংলায় কিন্তু নেই, এটি হ্রস্ব ইকারের মতোই উচ্চারণ হয়। ঠিক তেমনি ভাবে হ্রস্ব উকার যেটা, দীর্ঘ উকার যেটা আছে, এই দীর্ঘ উকারেরও কোনো উচ্চারণ বাংলায় আসলে নেই। এই দীর্ঘ উকারের উচ্চারণটিও হ্রস্ব উকারের মতো হয়। এজন্য যেই বর্ণগুলিতে দীর্ঘ উকার আছে, যেমন ধরো একটি বর্ণ যদি এরকম, একটি শব্দ এরকম আমরা লিখলাম বধূ। এই বধূ যে শব্দটি দীর্ঘ উকার দিয়ে যেটি, এই বধূ শব্দটিতে দীর্ঘ উকার থাকলেও তোমরা যখন উচ্চারণটি লিখবে তখন কিন্তু বধূ হ্রস্ব উকার লিখতে হবে। ঠিক তেমনি ভাবে যদি মূর্ধন্য ন থাকে উচ্চারণের ক্ষেত্রে, মানে আমাদের বানানে যদি মূর্ধন্য ন থাকে, যখন তুমি উচ্চারণ লিখবে মূর্ধন্য ন লিখবে না, লিখবে হচ্ছে দন্তন্য ন। কারণ হচ্ছে দন্তন্য লিখতে হবে, কেননা মূর্ধন্য ন এর কোনো উচ্চারণ বাংলায় কিন্তু নেই। ঠিক তেমনি ভাবে মূর্ধন্য স, এটারও কোনো উচ্চারণ বাংলায় নেই। এই জন্য আমরা মূর্ধন্য স এর জায়গাগুলিতে বেশিরভাগ ক্ষেত্রেই তালব্য শ লিখব। এবং অন্তস্থ জ, এই অন্তস্থ জ এর পরিবর্তে আমরা লিখব হচ্ছে বর্গীয় জ। তাহলে এই বিষয়গুলি আমরা দেখলাম যে দীর্ঘ ইকার বানানে থাকলে আমরা উচ্চারণে লিখব হ্রস্ব ইকার, দীর্ঘ উকার থাকলে লিখব হচ্ছে হ্রস্ব উকার, মূর্ধন্য ন থাকলে দন্তন্য ন লিখব, দন্তন্য লিখব, মূর্ধন্য স থাকলে তালব্য শ লিখব, অন্তস্থ জ থাকলে বর্গীয় জ লিখব। এই বিষয়টি, তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে আদ্য অ উচ্চারণের 5টি নিয়ম। এই আদ্য অ উচ্চারণের 5টি নিয়মের 1 নম্বর যে নিয়মটি সেটি নিয়ে আমরা আলোচনা করেছি যে আদ্য অ এর পরে যদি হ্রস্বই, হ্রস্ব বা দীর্ঘই, দীর্ঘ থাকে তাহলে সেই অ এর উচ্চারণ ও এর মতো হয়। আমরা সংশ্লিষ্ট উদাহরণগুলিও দেখেছি। 2 নম্বর যে আমাদের আহ এটি আছে, 2 নম্বর যে নিয়মটি আছে, আমরা এখন সেই বিষয়টি দেখব। একটু খেয়াল করো 2 নম্বর যে নিয়ম সেটি কি? সেটি হচ্ছে আদ্য অ এর পরে যদি রিকার যুক্ত ব্যঞ্জন থাকে, আবারও বলছি আদ্য অ এর পরের ধ্বনিতে যদি রিকার যুক্ত ব্যঞ্জন থাকে তাহলে সেই অ এর উচ্চারণও ও এর মতো হয়ে যাবে। তোমরা একটু খেয়াল করবে আদ্য অ এবং আদ্য অ এর এক নাম্বার যে রুলস এবং 2 নাম্বার যে রুলস এটার মধ্যে কিন্তু খুব একটা পার্থক্য নেই। এখানে রস্বই, হ্রস্ব, দীর্ঘই, দীর্ঘ এই শব্দগুলির জায়গায় শুধুমাত্র রিকার এই শব্দটি কিন্তু চলে আসতেছে, একটু খেয়াল করবে। তার মানে 2 নাম্বার যে রুলসটা সেটা হচ্ছে আদ্য অ এর পরের ধ্বনিতে যদি রিকার যুক্ত ব্যঞ্জন থাকে তাহলে সেই আদ্য অ এর উচ্চারণটা ও এর মতো হয়ে যাবে। একটু খেয়াল করো বক্তৃতা যে শব্দটি, এখানে বয়ের সঙ্গে কিন্তু একটা অ যুক্ত আছে যেটাকে আমরা আদ্য অ বলছি। বয়ের সঙ্গে যে অটি আছে, এখানে বয়ের সঙ্গে যে অটি আছে এই অটিকে আমরা বলছি হচ্ছে আদ্য অ। এবং এর পরের ধ্বনিতে কিন্তু একটা রিকার আছে, রিকার যুক্ত ব্যঞ্জন আছে। এই বয়ের পর মানে আদ্য অ এর পরের ধ্বনিতে রিকার যুক্ত ব্যঞ্জন আছে, এই জন্য আদ্য অটা ও হয়ে যাচ্ছে। এটা হবে হচ্ছে বক্তৃতা। খেয়াল করবে বক্তৃতা। ঠিক একই রকম ভাবে মসৃণ যে শব্দটি, মসৃণ, খেয়াল করবে মসৃণ যে শব্দটি, এখানে ম হচ্ছে আদ্য অ, এর পরের ধ্বনিতে কিন্তু রিকার আছে। এই আদ্য অ এর পরের ধ্বনিতে রিকার থাকার কারণে এটা কিন্তু হয়ে যাচ্ছে মসৃণ। খেয়াল করবে মটা কিন্তু মোতে পরিণত হলো, অটা ওতে পরিণত হয়েছে। এখানে আরো একটি আহ পরিবর্তন তোমরা একটু লক্ষ্য করছো যে বিষয়টা, এখানে কিন্তু একটা মূর্ধন্য ন আছে এবং এই মূর্ধন্য ন এর পরিবর্তে যখন আমরা উচ্চারণটি লিখেছি তখন কিন্তু আমরা দন্তন্য দিয়েছি। আর এখানে 2টি হসন্ত হয়েছে যেহেতু আমরা এখানে থেমে যাচ্ছি, শৃণ এখানেও থেমে যাচ্ছি, এই জন্য এখানে 2টা হসন্ত হয়েছে, মসৃণ। তাহলে আমরা আদ্য অ এর 2টি নিয়ম শিখলাম, 1 নম্বর নিয়মটি এবং 2 নম্বর নিয়মটি।
এবার আসো যে আদ্য অয়ের যে ৩ নম্বর নিয়মটি, এই ৩ নম্বর নিয়মটি আমরা একটু শিখব। এটাও মোটামুটি একই, জাস্ট রস্বই দীর্ঘই রস্য দীর্ঘ ওই জায়গায় জ ফলাটি চলে আসবে, জ ফলা কথাটি এই কথাটি চলে আসবে। তার মানে একটু খেয়াল করো, আদ্য অ এর পরের ধ্বনিতে যদি জ ফলা থাকে, আদ্য অ এর পরের ধ্বনিতে যদি জ ফলা থাকে, তাহলে সেই অ এর উচ্চারণ ও এর মতো হয়ে যাবে। আমি আবারও বলছি, আদ্য অ এর পরের ধ্বনিতে যদি জ ফলা থাকে, তাহলেও সেই অ এর যে উচ্চারণ, এই অ এর উচ্চারণটি ও এর মতো হয়ে যাবে। এখানে একটি শব্দ দেখো, বন্যা যে শব্দটি, বন্যা, এই বন্যা শব্দটিতে কি আছে? বয়ের সঙ্গে একটি আদ্য অ আছে। বয়ের সঙ্গে যে আদ্য অ আছে, এই আদ্য অ এর পরের ধ্বনিতে একটা জ ফলা আছে। আদ্য অ এর পরের ধ্বনিতে জ ফলার কারণে এই আদ্য অটি ওতে পরিণত হয়েছে। এটা হবে বন্যা, এটা হবে বন্যা। খেয়াল করবে, আমরা কিন্তু বন এই কথাটা বলে তারপরে কিন্তু একটু থেমে যাচ্ছে এবং এখানে কোনো অ নাই, এজন্য কিন্তু এখানে একটা হর্ষন্ত চিহ্ন অ হয়েছে। ঠিক একই রকম ভাবে কল্যাণ যে শব্দটি, কল্যাণ, আমরা এই শব্দটার বানানটা লিখি হচ্ছে ক, লয়, জফলা আকার, তারপর হচ্ছে মূর্ধন্য ন। এখানে কয়ের সঙ্গে একটি অ যুক্ত আছে এবং এই কয়ের সঙ্গে যে অটি যুক্ত আছে, এর পরের ধ্বনিতে এটাকে বলা হইতেছে আদ্য অ, এবং এর পরের ধ্বনিতে আছে হচ্ছে তোমার জ ফলা, এবং এই জ ফলাটি থাকার কারণে আদ্য যে অটি আছে এটিও কিন্তু চেঞ্জ হয়ে ওকারে পরিণত হয়েছে। তার মানে ৩ নাম্বার যে রুলসটি, সেই ৩ নাম্বার রুলসটি আমরা দেখলাম যে আদ্য অ এর পরের ধ্বনিতে যদি জ ফলা থাকে, তাহলে সেই অ অর্থাৎ আদ্য যে অটি, এই অটিও কি হয়ে যায়? ও এর মতো হয়ে যায়। তার মানে কল্যাণ যে শব্দ, কল্যাণ যে শব্দটি, এটা কিন্তু কল্যাণ এভাবে উচ্চারণ হচ্ছে। এরপরে ৪ নাম্বার, ৪ নাম্বার যে শব্দ নিয়মটি, সেই ৪ নাম্বার নিয়মটিতে আমরা আসছি। সেটা কি? আদ্য অ এর পরে যদি ক্ষীয় বা জয় এই দুটো যুক্ত ব্যঞ্জনের যে কোনো একটি থাকে, তাহলেও সেই অ এর উচ্চারণটি ও এর মতো হয়। একটু খেয়াল করবে, আদ্য অ এর পরে যদি ক্ষীয় বা জয় এই দুটি যুক্ত ব্যঞ্জনের যে কোনো একটি থাকে, তাহলে সেই অ এর উচ্চারণও ও এর মতো হবে। যেমন দক্ষ যে শব্দটি, এখানে দ এর পরে কিন্তু ক্ষীয় আছে। এই দক্ষ, দ, এই দ এর সঙ্গে কিন্তু একটা আদ্য অ যুক্ত আছে। দ এর সঙ্গে একটি আদ্য অ যুক্ত আছে। এই আদ্য অ এর পরে কিন্তু ক্ষীয় আছে। নিয়ম অনুযায়ী আদ্য অ এর পরে যদি ক্ষীয় থাকে, তাহলে কিন্তু আদ্য যে অটা আছে এটা ওকার হয়ে যায়। আদ্য অটা ওকার হয়ে যাবে, এজন্য এটা দক্ষ হবে না, এটা হবে দক্ষ। ঠিক একই রকম ভাবে যোগ্য যে শব্দটি, এখানে কিন্তু জয়ের পরে এই জয় যে শব্দটি যুক্ত ব্যঞ্জন এটি কিন্তু আছে। এই যুক্ত ব্যঞ্জন থাকার কারণে এখানে যজ্ঞ এটা হয়ে যাচ্ছে হচ্ছে যোগ্য, জটা জো হয়ে যাচ্ছে। আর এখানে যে অন্তস্থ জটি আছে, এই অন্তস্থ জটি মূলত বর্গীয় জতে রূপান্তরিত হয়েছে। আগের স্লাইডে কিন্তু আমরা এই বিষয়টি দেখেছি। যেমন অন্তস্থ জ থাকলে বর্গীয় জ হয়, মূর্ধন্য ন থাকলে দন্তন্য ন হয়, মূর্ধন্য স থাকলে তালব্য স হয়। ঠিক একই রকম ভাবে অন্তস্থ জ থাকলে বর্গীয় জ হয়েছে। এখানে আমরা আরো একটি পরিবর্তন দেখব। সেই পরিবর্তন হচ্ছে, হঠাৎ করে এখানে একটি চন্দ্রবিন্দু চলে আসছে। এই চন্দ্রবিন্দু আসার কারণটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা একটি বিষয় মনে রাখবার চেষ্টা করবে, সেটা হচ্ছে বাংলায় ৫টি নাসিক্য ধ্বনি আছে। সেই নাসিক্য ধ্বনিগুলি আগে কিছু কিছু বর্ণে ছিল, কিন্তু যেসব বর্ণে নাসিক্য ধ্বনিগুলি বর্তমানে ব্যবহৃত হয় না, সেখানেই কিন্তু একটা চন্দ্রবিন্দু চলে আসে। একটু আবার খেয়াল করবে, আমি যে বিষয়টি বলবার চেষ্টা করছি, আমাদের কিছু নাসিক্য ধ্বনি আছে, যেমন উ, ইয়, দুইটা ন, আর হচ্ছে ম। এই যে উ, ইয়, দুইটা ন এবং ম, এগুলিকে নাসিক্য ধ্বনি বলা হয়। আগে যে সমস্ত বর্ণে নাসিক্য ধ্বনিগুলি ছিল, কিন্তু বর্তমানে উচ্চারণে আর নাসিক্য ওই ধ্বনিগুলি নেই, সেখান থেকে উঠে গেছে, সেখানেই কিন্তু চন্দ্রবিন্দুটি চলে আসবে। যেমন যজ্ঞ, এখানে জয়ের সঙ্গে কিন্তু একটা ইয় ছিল, কিন্তু ইয় এর উচ্চারণটা কিন্তু এখানে নাই।
যেহেতু ইয় এর উচ্চারণটা এখানে নাই, এজন্য এখানে কিন্তু কি হয়ে গেছে, তোমার চন্দ্রবিন্দুটা চলে আসছে। যেহেতু ইয়টা লোপ পেয়েছে, ইয়টা হচ্ছে একটা নাসিক্য ধ্বনি, এই নাসিক্য ধ্বনিটা চলে যাওয়ার কারণে এখানে কিন্তু চন্দ্রবিন্দু হয়েছে। ঠিক যে যে জায়গাতে এরকম ঘটনাগুলি ঘটবে সেখানে কিন্তু তোমাদেরকে চন্দ্রবিন্দুগুলি দিয়ে দিতে হবে। তাহলে আমরা আদ্য অয়ের যে 4টি সূত্র পাচ্ছি, এই 4টি সূত্র তোমরা যদি একটু দেখবার চেষ্টা করো, এই 4টি সূত্র কিন্তু মূলত কাছাকাছি, হ্যাঁ, খুব বেশি পরিবর্তন কিন্তু নেই। প্রথমটাতে বলেছে আদ্য অয়ের পরে যদি রস্বই বা রস্যু থাকে, দ্বিতীয়টাতে বলেছে যদি রিকার থাকে, তৃতীয়টাতে বলেছি যদি জ ফলা থাকে, আর 4 নাম্বারটাতে বলেছি যদি ক্ষীয় বা জয় থাকে, তাহলে সেই অয়ের উচ্চারণটা ও এর মতো হয়ে যাবে। আমি তোমাদেরকে আবারও বলছি, 4টা সূত্র যদি তোমরা একসাথে তোমরা যদি আহ করতে চাও, মুখস্থ করতে চাও, এটা এভাবে মুখস্থ করতে পারো যে আদ্য অ এর পরে যদি রস্বই দীর্ঘ দীর্ঘই, রস্যৌ দীর্ঘ বা রিকার যুক্ত ব্যঞ্জন বা জফলা বা ক্ষীয় বা জয় থাকে, তাহলে সেই অ এর উচ্চারণটা কিন্তু ও এর মতো হয়ে যায়। তাহলে আমরা আদ্য অ এর যে প্রথম 4টা রুলস, এই প্রথম 4টা রুলস কিন্তু শিখে ফেললাম। এবার আসো যে 5 নম্বর যে রুলসটি সেটি কি। 5 নম্বর রুলসে বলা হচ্ছে যে আদ্য অ এর পর রফলা যুক্ত আদ্য অ এর উচ্চারণ ও এর মতো হয়। খেয়াল করবে, রফলা যুক্ত আদ্য অ এর উচ্চারণ। প্রভাত যে শব্দটি, একটু খেয়াল করে দেখো, প্রথম যে বর্ণটি আছে এখানে প্র, এখানে কি কি আছে, একটা প আছে, একটা রফলা আছে, এবং রফলার সঙ্গে কিন্তু একটা অযুক্ত আছে। প, র এবং অ, প, র এবং অ, এই যে তিনটা মিলে হচ্ছে প্র। এখানে যে অটি আছে, রফলা যুক্ত যে অটি আছে, যেটা শব্দের আদিতে যুক্ত হয়েছে, এই অটা উ হয়ে যাচ্ছে, এটা প্রভাত হবে না, এটা হবে হচ্ছে প্রভাত। খেয়াল করবে, এটা প্রভাত হবে না, এটা হবে হচ্ছে প্রভাত। ঠিক একই রকম ভাবে গ্রন্থ, এটা এরকম ভাবে উচ্চারিত না হয়ে হবে গ্রন্থ। খেয়াল করবে, এটা গ্রন্থ না, এটা হবে হচ্ছে গ্রন্থ। এখানে গ, তারপর হচ্ছে রফলা, এবং এই রফলার পরে কিন্তু একটা অ আছে। আমি আবারও বলছি, এই যে গ্র, এখানে কি কি আছে, গ আছে, রফলা আছে এবং অ আছে। এই যে শেষের যে অটা, এই অটা পরিবর্তন হয়ে ও হয়ে যাচ্ছে, এটা গ্রন্থ হবে, গ্রন্থ। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা আদ্য অয়ের প্রথম যে পাঁচটা যে নিয়ম আছে সেই নিয়মগুলি একটু আহ বুঝতে পেরেছো। আমাদের 5 নম্বর যে রুলসটি সেটি আমি আবারও বলছি, রফলা যুক্ত আদ্য অ এর উচ্চারণ ও এর মতো হয়, যেমন গ্রন্থ, প্রভাত ইত্যাদি। তো আদ্য অয়ের পরে এখন আমরা যে বিষয়টি দেখবার চেষ্টা করব সেটি হচ্ছে মধ্য অ এর উচ্চারণের 5টি নিয়ম। তোমাদের সুবিধার্থে আমি আহ দুইটি স্লাইড আমরা একত্রে আদ্য অ এর উচ্চারণের যে 5টি নিয়ম এবং মধ্য অ এর উচ্চারণের যে 5টি নিয়ম তোমাদের একই সাথে এখানে আনবার চেষ্টা করেছি। পরবর্তীতে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। খুবই ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে এখানে আহ আদ্য অয়ের প্রথম যে 4টা রুলস আমরা শিখেছি বা নিয়ম আমরা শিখেছি, এই 4টা রুলস এর সাথে মধ্য অয়ের প্রথম যে 4টা রুলস, এই 4টা রুলস এর কিন্তু একটা মিল আছে। সেই মিলটা কিরকম, তুমি আদ্য অয়ের 1 নাম্বার যে রুলসটা, এই 1 নাম্বার রুলসটা আমাদের কি ছিল, আদ্য অ এর পরে যদি রস্বই বা রস্য ধ্বনি থাকে, তাহলে সেই অ এর উচ্চারণ ও এর মতো হয়। আমরা কিন্তু এটা দেখেছি, ঠিক না? ঠিক একই রকম ভাবে তুমি জাস্ট কি করে দিবা, যে আদ্য অ এর পরিবর্তে মধ্য অটা দিয়ে দিবা, তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে। মধ্য অ এর পরে যদি রস্বই বা রস্য থাকে, তাহলে সেই অ এর উচ্চারণটা ও এর মতো হবে। তার মানে আদ্য অ এর প্রথম যে নিয়মটা আর মধ্য অ এর প্রথম যে নিয়মটা টোটালি সেম, জাস্ট আদ্য অ এর জায়গায় তুমি যদি মধ্য অটা দিয়ে দাও, তাহলেই কিন্তু তোমার হয়ে যাচ্ছে। কিন্তু উদাহরণ কিন্তু একই রকম থাকবে না নিশ্চয়ই, উদাহরণটা কিছু চেঞ্জ হবে। আমরা যথাসময়ে এটা বলবার চেষ্টা করব। ঠিক একই রকম ভাবে 2 নাম্বারটার ক্ষেত্রেও
মধ্য অ আদ্য অ এর যে জায়গাটি সেখানে তুমি যদি মধ্য অ দিয়ে দাও তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে। মধ্য অ এর পরের ধ্বনিতে যদি রিকার যুক্ত ব্যঞ্জন থাকে তাহলে সেই অ এর উচ্চারণ ও এর মতো হয়। অথবা ৩ নাম্বারটাও যদি একটু খেয়াল করো, মধ্য অ এর পরের ধ্বনিতে যদি জ ফলা থাকে তাহলে সেই অ এর উচ্চারণ ও এর মতো হয়। অথবা ৪ নাম্বারটা একটু খেয়াল করো, মধ্য অ এর পরের ধ্বনিতে যদি ক্ষীয় বা জয় এই দুটি যুক্ত ব্যঞ্জনের যে কোনো একটি থাকে তাহলে সেই অ এর উচ্চারণও তোমার ও এর মতো হয়। তাহলে আদ্য এর প্রথম যে ৪টা আর মধ্য এর প্রথম ৪টার মধ্যে কিন্তু আমরা অনেক বড় রকমের একটি সাদৃশ্য দেখতে পাচ্ছি। এই সাদৃশ্যটি দেখিয়েই আমি তোমাদেরকে যে পরের যে প্রশ্ন, এই পরের প্রশ্নের উত্তরটিতে আমরা তোমাদেরকে নিয়ে যাচ্ছি। তো পরের প্রশ্নটি হচ্ছে মধ্য অ এর উচ্চারণের ৫টি নিয়ম। এই মধ্য অ এর উচ্চারণের ৫টি নিয়ম। প্রথমটা একটু খেয়াল করো, মধ্য অ এর পরে যদি রস্বই বা রস্যউ থাকে, মধ্য অ এর পরে রস্বই বা রস্যউ থাকে, এখানে রস্বই বলতে কিন্তু রস্বই দীর্ঘই বা রস্যউ বলতে রস্যউ দীর্ঘউ দুইটাকেই মিন করা হবে। মধ্য অ এর পরের ধ্বনিতে যদি রস্বই বা দীর্ঘই, রস্যউ বা দীর্ঘ ধ্বনি থাকে তাহলে সেই অ এর উচ্চারণ ও এর মতো হয়। আমাদের আদ্য অ এর ক্ষেত্রে কি ছিল? এই মধ্য অ এর জায়গায় শুধু আদ্য অ টা ছিল। হুম? তো আমরা এই রুলসটা একটু আবার পড়ি। মধ্য অ এর পরে যদি রস্বই বা রস্যউ ধ্বনি থাকে তাহলে সেই অ এর উচ্চারণটাও ও এর মতো হয়। যেমন ধরো কাকলি যে শব্দটি, কাকলি যে শব্দটি, এখানে মধ্য অ কোথায় আছে? যে অটা মাঝখানে অবস্থান করে সেটা নিশ্চয়ই মধ্য অ। এখানে ক এর সঙ্গে একটা অ যুক্ত আছে এবং এটা মাঝখানে অবস্থিত, এইজন্য এটাকে আমরা মধ্য অ বলছি। এই মধ্য অ এর পরের ধ্বনিতে হ্রস্ব ইকার আছে, এজন্য কাকলি হবে না, এটা হয়ে যাবে কাকলি। আবারও খেয়াল করবে, এটা কাকলি হবে না, এটা হবে কাকলি, ওকার হয়ে যাবে। মধ্য এর পরের ধ্বনিতে হ্রস্ব ইকার থাকার কারণে এটা ওকার হয়ে যাচ্ছে। ঠিক একই রকম ভাবে অতনু যে শব্দটি, এখানে মধ্য অ হচ্ছে ত এর সঙ্গে যুক্ত আছে, যেহেতু মাঝখানে আছে এটা মধ্য অটা। এই মধ্য অ এর পরের ধ্বনিতে কিন্তু হ্রস্ব উকার আছে। মধ্য অ এর পরের ধ্বনিতে হ্রস্ব উকার থাকার কারণে এটা ওকার, মানে মধ্য অটা ওকার হয়ে যাচ্ছে। অতনু হবে না, এটা হবে অতনু। অতনু। তাহলে আমরা মধ্য এর ১ নাম্বার যে রুলসটা, সেই ১ নাম্বার রুলসটা একটু দেখলাম, যে মধ্য অ এর পরে যদি হ্রস্বই দীর্ঘই বা হ্রস্বউ দীর্ঘউ থাকে তাহলে সেই অ এর উচ্চারণ কিন্তু ও এর মতো হয়। গেল আমাদের প্রথম যে রুলস সেটি। এবার আসো ২ নাম্বার যে রুলসটি, সেটি কি? ওইটাও আদ্য অ এর যে ২ নাম্বার যে রুলসটি আছে বা নিয়মটি আছে সেটার সঙ্গে অনেকটাই কিন্তু মিলে যায়। জাস্ট আদ্য অ এর জায়গায় তুমি যদি মধ্য অ দিয়ে দাও তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে। মধ্য অ এর পরের ধ্বনিতে যদি রিকার থাকে, মধ্য অ এর পরের ধ্বনিতে যদি রিকার থাকে তাহলে সেই অ এর উচ্চারণ ও এর মতো হয়। মধ্য অ এর পরের ধ্বনিতে যদি রিকার থাকে তাহলে সেই অ এর উচ্চারণ ও এর মতো হয়। যেমন ধরো লোকনৃত্য, এই শব্দটি লোকনৃত্য, এখানে মধ্য অ হচ্ছে ক এর সঙ্গে যুক্ত আছে, মধ্য অটা ক এর সাথে যুক্ত আছে এবং এই মধ্য অ এর পরের ধ্বনিতে কিন্তু রিকার যুক্ত ব্যঞ্জন আছে, নৃ, রিকার যুক্ত ব্যঞ্জন। এই রিকার যুক্ত ব্যঞ্জন থাকার কারণে এটা লোক নৃত্য হবে না, এটা হবে হচ্ছে লোকনৃত্য। খেয়াল করবে, লোক হয়ে যাচ্ছে, লোক ছিল, এটা হচ্ছে লোক হয়ে গেল, লোক নৃত্য। ঠিক একই রকম ভাবে উপবৃত্ত, এই যে শব্দটি, এখানে প এর সঙ্গে আছে হচ্ছে মধ্য অ এবং এর পরের ধ্বনিতে কিন্তু একটা কি আছে? রিকার যুক্ত ব্যঞ্জন আছে। এই পরের ধ্বনিতে রিকার যুক্ত ব্যঞ্জন থাকার কারণে এটা উপবৃত্ত হচ্ছে না, এটা হচ্ছে উপবৃত্ত হবে, উপবৃত্ত। তাহলে আমরা মধ্য অ এর যে প্রথম ২টা নিয়ম সেটা শিখলাম, যে মধ্য এর পরের ধ্বনিতে যদি ইকার বা উকার থাকে সেই অ এর উচ্চারণ ও এর মতো হয়। দ্বিতীয়টা হচ্ছে মধ্য অ এর পরের ধ্বনিতে যদি রিকার থাকে বা রিকার যুক্ত ব্যঞ্জন থাকে তাহলে সেই অ এর উচ্চারণও ও এর মতো হয়। ২টি নিয়ম গেল। এবার আসো আমাদের যে মধ্য অ এর যে ৩ নম্বর নিয়মটি, সেই ৩ নম্বর নিয়মটি কি? মধ্য অ এর পরের ধ্বনিতে
যদি জ ফলা থাকে, এটা কিন্তু আদ্যয়ের ৩ নম্বরের সাথে অনেকটাই মিলে যায়। জাস্ট প্রথম যে মূল শব্দটি ওইটা একটু চেঞ্জ করতে হবে, আদ্যয়ের জায়গায় মধ্য অটি আনতে হবে। তো মধ্য অয়ের পরের ধ্বনিতে যদি জ ফলা থাকে তাহলে সেই ও রূপে উচ্চারিত হয়। মধ্য অয়ের পরের ধ্বনিতে যদি জ ফলা থাকে তাহলে সেই ও রূপে উচ্চারিত হয়। যেমন অদম্য যে শব্দটি, অদম্য, এখানে মধ্য অ কোনটি? দয়ের সাথে যে অটি আছে এটা হচ্ছে মধ্য অ। দয়ের সঙ্গে যে অটি আছে এটি হচ্ছে মধ্য অ। এই মধ্য অয়ের পরের ধ্বনিতে জ ফলা আছে, এজন্য মধ্য অটি ওতে রূপান্তরিত হচ্ছে, দটি দো হয়ে যাচ্ছে, দটি তো হয়ে যাচ্ছে। তাহলে এটির উচ্চারণটা কি হচ্ছে? অদম্য। খেয়াল করবে, অদম্য। একই রকম ভাবে আলস্য যে শব্দটি, এখানে মধ্য অ হচ্ছে লয়ের সঙ্গে যুক্ত আছে এবং এর পরের ধ্বনিতে রিকার যুক্ত, এর পরের ধ্বনিতে জ ফলা আছে, এজন্য আলস্য হবে না, এটা হয়ে যাবে আলস্য। আলস্য হবে না, এটা হবে আলস্য, এরকম ভাবে। তাহলে আমাদের ৩ নম্বর যে রুলস সেটাও গেল। ৪ নম্বর রুলসেও বলছে যে মধ্য অ এর পরে যদি ক্ষীয় বা জয় এই দুটি যুক্ত ব্যঞ্জনের যে কোনো একটি থাকে তাহলে সেই ও রূপে উচ্চারিত হয়। মধ্য অ এর পরে যদি ক্ষীয় বা জয়, মধ্য অ এর পরে যদি ক্ষীয় বা জয় এই যুক্ত ব্যঞ্জন দুটির যে কোনো একটি থাকে তাহলে সেই অটা ও রূপে উচ্চারিত হয়। যেমন অদক্ষ যে শব্দটি, এখানে মধ্য অ হচ্ছে দয়ের সাথে যুক্ত আছে। অদক্ষ যে শব্দটি, এখানে মধ্য অ দয়ের সাথে যুক্ত আছে। এই মধ্য, এই দয়ের পরে কিন্তু ক্ষীয় আছে, এই জন্য এটা হয়ে যাচ্ছে হচ্ছে অদক্ষ। খেয়াল করবে, অদক্ষ। ঠিক একই রকম ভাবে অবজ্ঞা যে শব্দটি, অবজ্ঞা যে শব্দটি, এখানে মধ্য অ হচ্ছে বয়ের সঙ্গে যুক্ত আছে আর এর পরের ধ্বনিতে কিন্তু জয়ও আছে, এজন্য এই মধ্য অটা ও হয়ে যাচ্ছে, অবজ্ঞা। খেয়াল করবে, এটা অবজ্ঞা না, এটা হচ্ছে অবজ্ঞা। তার মানে মধ্য অ এর পরে যদি ক্ষীয় বা জয় এই দুটি যুক্ত ব্যঞ্জনের যে কোনো একটি থাকে তাহলে সেই অটা ও রূপে উচ্চারিত হয়। যেমন অদক্ষ এবং অবজ্ঞা। এখানে একটু খেয়াল করবে, এখানেও কিন্তু একটা চন্দ্রবিন্দু চলে এসেছে। এই চন্দ্রবিন্দুটা হওয়ার কারণ হচ্ছে এই জয়ের সঙ্গে কিন্তু একটি ইও ছিল, কিন্তু এই ইওটি কিন্তু এখানে আর উচ্চারিত হচ্ছে না, যেহেতু ইও একটি নাসিক্য ধ্বনি এবং যেহেতু এটি এখন আর এই বর্ণে উচ্চারিত, এই শব্দে উচ্চারিত হচ্ছে না, এর জন্য কিন্তু এখানে চন্দ্রবিন্দুটি চলে আসলো। তাহলে আমরা মধ্য অ এর প্রথম যে ৪টা রুলস, এই প্রথম ৪টা রুলস একটু দেখলাম। এই প্রথম ৪টা রুলস এর মধ্যে আমরা কিন্তু আদ্য এর প্রথম ৪টা রুলস এবং মধ্য এর প্রথম ৪টা রুলস এর মধ্যে বেশ ভালো একটি মিল লক্ষ্য করেছি। এবার আসো ৫ নম্বরটি। সেটা হচ্ছে মধ্য অ এর আগে। এতক্ষণ কিন্তু সবগুলি আমরা পড়েছি পরে 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 পরে, সবগুলি হচ্ছে পরে, মধ্য এর পরে বা আদ্য এর পরে ইত্যাদি ইত্যাদি, কিন্তু এটাতে বলছে আগে। মধ্য অ এর আগে যদি অ থাকে বা আ থাকে বা এ থাকে বা ও, এই ৪টি বর্ণের যে কোনো একটি থাকে তাহলে সেই অটাও ও রূপে উচ্চারিত হবে। একটু খেয়াল করো, আমি আবার বলছি, মধ্য অ এর আগে যদি অ থাকে বা আ থাকে বা এ থাকে বা ও থাকে, এই ৪টি বর্ণের যে কোনো একটি বর্ণ যদি থাকে তাহলে সেই অ এর উচ্চারণ ও হয়ে যাবে। যেমন কমল যে শব্দটি, এই কমল শব্দটিতে মধ্য অ কোন জায়গাতে আছে? ময়ের সঙ্গে যুক্ত আছে। কমল শব্দটিতে মধ্য অ কোন জায়গাটিতে আছে? ময়ের সঙ্গে যুক্ত আছে। এই মধ্য অ এর আগের যে ধ্বনিটি অর্থাৎ ক, এই ক এর সঙ্গে কিন্তু একটা অকার আছে, ক এর সঙ্গে একটা অ আছে। মধ্য এর আগের ধ্বনি অর্থাৎ ক, এই ক এর সঙ্গে অ আছে, এজন্য মধ্য অটা ওকার হয়ে যাচ্ছে নিয়ম অনুযায়ী। তাহলে ক মল হবে না, এটা হবে হচ্ছে কমল। খেয়াল করবে, আমাদের সূত্রটি কি ছিল, নিয়মটি, মধ্য অ এর আগে যদি অ ধ্বনি থাকে তাহলে সেই অ এর উচ্চারণ ও এর মতো হবে। তার মানে এখানে মধ্য এর আগের ধ্বনিতে অ আছে, এই অ থাকার কারণে কমল, এখানে ময়ের আগে অ আছে, এজন্য এটা হয়ে যাচ্ছে কমল। একই রকম ভাবে কানন যে শব্দটি,
কানন, খেয়াল করবে কানন, এখানে মধ্য অ হচ্ছে ন, মাঝখানের যে নটি সেটি। এই মধ্য অ এর আগের ধ্বনিতে আকার আছে, আকার থাকার কারণে কানন হয়ে যাচ্ছে কি কানন। একই রকম ভাবে লোচন যে শব্দটি, লোচন, এখানে মধ্য অ হচ্ছে তোমার চ, এর আগের ধ্বনিতে কিন্তু ওকার আছে। মধ্য অ হচ্ছে এখানে চ, আগের ধ্বনিতে ওকার আছে, এজন্য এটা হয়ে গেল হচ্ছে লোচন। একই রকম ভাবে যদি বেতন শব্দটা থাকতো, বেতন, এই বেতনটাও হয়ে যেত বেতন। খেয়াল করো বেতন যে শব্দটি, ওইখানে মধ্য অটা হচ্ছে তয়ের মধ্যে আছে, আর এর আগের ধ্বনিতে কিন্তু একটা একার ছিল, ওই একারটা থাকার কারণে আমাদের মধ্য অটা ও হয়ে যাচ্ছে। তার মানে আমাদের 5 নম্বর যে রুলসটা, সেই 5 নম্বর রুলসটা বলছে যে মধ্য অ এর আগে যদি অ, আ, এ, ও এই 4টি বর্ণের যে কোনো একটি বর্ণ মানে বর্ণ বা ধ্বনি থাকে, তাহলে সেই অটাও ও রূপে উচ্চারিত হবে। আশা করি এই যে 5টি নিয়ম আমরা দেখলাম, এই 5টি নিয়ম তোমরা বুঝতে পেরেছো। তাহলে তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ পর্যন্ত আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবার চেষ্টা করলাম, সেই বিষয়টি হচ্ছে আদ্য অ উচ্চারণের 5টি নিয়ম এবং মধ্য অ উচ্চারণের 5টি নিয়ম। তো আশা করি দুটি বিষয় তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তোমরা একটি বিষয় এখানে লক্ষ্য রাখবার চেষ্টা করবে যে আদ্য অ উচ্চারণের যে 5টি নিয়ম এবং মধ্য অ উচ্চারণের যে 5টি নিয়ম, এই 5টি নিয়মের প্রথম 4টা নিয়মের মধ্যে কিন্তু খুব সুন্দর একটি সামঞ্জস্য আছে। এই সামঞ্জস্যটি মাথায় রেখে তোমরা যদি একটু পড়বার চেষ্টা করবো, খুব সহজে আদ্য অ এবং মধ্য অ এই দুটির যে 5-5-10টি যে নিয়ম আছে, এই 5-5-10টি নিয়ম তোমরা খুব সহজেই শিখে ফেলতে পারবে। তাহলে আজকে আমাদের যে উচ্চারণের যে আলোচনার যে পর্বটি ছিল, সেটি হচ্ছে আদ্য অ উচ্চারণের 5টি নিয়ম এবং মধ্য অ উচ্চারণের 5টি নিয়ম। তো আমরা খুব ভালোভাবে এই দুটি শিখতে পারলাম। আমরা পরবর্তী ক্লাসে অন্ত অ উচ্চারণের 5টি নিয়ম এবং ব্যঞ্জনধ্বনি উচ্চারণের যে 5টি নিয়ম, এই দুটি বিষয় একটু দেখবার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, বাড়িতে থাকো এবং নিরাপদে থাকো, এই প্রত্যাশায় আজকের এই ক্লাসটি আমরা শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম। The video and its content is subjected to copyright. Convention of this video elsewhere is a punishable offense. Any redistribution or reproduction of part or all of the contents in any form is prohibited. You may not issue or commercially exploit the content, nor you may transmit, duplicate, publicly display, or make derivatives of this video. The video is protected by intellectual property claims to stimulate and ensure originality. All rights reserved by Adamjee Cantonment College.